নমস্কার। কতটুকু খবর চুঁইয়ে চুঁইয়ে যাচ্ছে আমি এখনও জানি না, কিন্তু আন্দোলনের খবর যদি বলেন, ভারতবর্ষ কিন্তু এখনও ফুঁসছে, মানে ভারতবর্ষের একটা বিরাট বড় অংশ ফুঁসছে এবং ফুটছে। তো বিহারের কথাই ধরুন, বিহার জুড়ে ছাত্রদের আন্দোলন কিন্তু এই মুহূর্তে স্থগিত রাখা আছে, কিন্তু কেবলমাত্র একটা স্ফুলিঙ্গের অপেক্ষা। নেহার কথা আপনারা জানেন, যিনি সোনম ওয়াংচুকের সঙ্গে অনশন করেছিলেন দিল্লির মঞ্চে, তিনি আরসোলাদেরও নেত্রী, আবার আইসারও নেত্রী। তিনি এই কয়েকদিন আগে বিহারের বেউর জেলে গিয়েছিলেন এবং ঘুরে এসে জানিয়েছেন যে 600 জন এই আন্দোলনকে ঘিরে এখনও বন্দী, তার মধ্যে 300 জন নাবালক নাবালিকা, এবং পুলিশ তাদের উপর রীতিমতো অত্যাচার করেছে। অথচ সরকারের পক্ষ থেকে খুব পরিষ্কারভাবে দাবি করা হয়েছিল যে আন্দোলনের সঙ্গে জড়িত সমস্ত এফআইআর প্রত্যাহার করা হবে, এবং বিহার সরকারও সেরকম একটা বিবৃতি দিয়েছিল। কিন্তু তারপরেও এদের এখনও ছাড়া হয়নি। সেই নিয়ে অভিজিৎ এবং নেহারা আন্দোলনের হুমকি দিয়ে রেখেছেন। সেই আন্দোলনে বিহারে যেটা হবে এবং হতে পারে এবং হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার, সেখানে আরসোলারা আছে, আইসা আছে, বাকি বামরা আছে এবং তেজস্বী যাদবও সঙ্গে আছেন। কার্যত একটা মহাজোট তৈরি হয়ে গেছে। তো আগের দিন পুলিশ বন্দুক উঁচিয়ে ধরপাকড় করে একজনকে তো আবার দেখলাম হাতে AK-47 নিয়ে ফায়ার করছেন, এবং সেই সব করেও কিন্তু বন্ধ আটকানো যায়নি। একটা আস্ত বিহার বন্ধ হয়ে গেছে। কতটা খবর পেয়েছেন আপনারা জানি না। এরপরে আন্দোলন হলে কিন্তু সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা। কি হবে সেটা দেখা যায়। তো এর মধ্যে সুপ্রিম কোর্ট আবার নিজস্ব একটা নির্দেশ দিয়ে জানিয়েছে যে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত সবার এফআইআর প্রত্যাহার করতে হবে বা জামিন দিতে হবে, কিন্তু আগে যাদের এফআইআর ছিল তাদেরকে এটা করা যাবে না। তো আমার সাধারণ বুদ্ধিতে আমি বুঝিনি যে সুপ্রিম কোর্ট এখানে কোত্থেকে এলো। তো তার আগে বলে রাখা ভালো, সৌরভ খুব সম্ভবত ছাত্র আন্দোলনের নেতা, তিনি বলেছেন এইটা গ্রহণযোগ্য না। তা আমারও খুব ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমি বুঝতে পারিনি সুপ্রিম কোর্ট এখানে কোত্থেকে এলো। কারণ সুপ্রিম কোর্ট তো কোথায় এফআইআর হবে, কি হবে, কার বিরুদ্ধে কি চার্জ আনা হবে, এটা তো ঠিক করে দিতে পারে বলে আমার ধারণা নয়। এটা সরকার ঠিক করবে, প্রশাসন ঠিক করবে, প্রশাসনের সঙ্গে কারো যদি কোনো কথা হয় তারা ঠিক করবে। তো এটা সুপ্রিম কোর্টের আওতার মধ্যে বলে আমার মনে হয় না। তবে বলেছেন যখন কোনো আইনি ব্যাখ্যা থাকতেই পারে। কিন্তু কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টকে আমরা এর আগে দেখতে পাইনি আন্দোলনের সময় যখন পুলিশি দমন পীড়ন হচ্ছিল তারা কিছু করেছেন বলে। একটা খুব খারাপ জিনিস শুনেছিলাম যে আন্দোলন নিয়ে মামলা এখন নেওয়া যাবে না, এসব শোনার সময় নেই বলে একটা মন্তব্য এসেছিল একজন বিচারপতির দিক থেকে। তো যাই হোক, এখন করছেন তো তার নিশ্চয়ই কোনো আইনি ব্যাখ্যা আছে। কিন্তু আমরা ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ডরাই, কারণ ইতিমধ্যে বহু কিছু হয়ে গেছে, নির্বাচন কমিশন ইত্যাদি প্রভৃতি। কেন্দ্রীয় সরকার ঠিক কী কী ছক করছে এবং কোথায় কী কী চলছে আমরা বুঝতে পারি না, ফলে আমাদের ভয় হয়। তো যাই হোক, কী হয় সেটা দেখা যাবে। তো এর মধ্যে গত পরশুদিন আবার মধ্যপ্রদেশে একটা বিরাট ঘটনা ঘটেছে। কৃষকরা বিরাট মিছিল করেছেন, মিছিল করে ব্যারিকেড ভেঙেছেন। মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান ছিল, পুলিশ আটকাতে পারেনি, চেষ্টা করেছিল আটকাতে পারেনি, এবং অবশেষে তাদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে সরকার। কৃষকদের সামনে তারা নতজানু হয়েছে। উত্তরপ্রদেশেও অবস্থা কিন্তু অগ্নিগর্ভ হতে চলেছে। ছাত্ররা বিশেষ করে ছাত্ররা কৃষকদের সঙ্গে বিশেষ করে টিকায়েতের সঙ্গে বসছেন। ছাই চাপা আগুন কিন্তু জ্বলছে। আন্দোলন যেখানে শুরু হচ্ছে কোথাও কিন্তু থামানো যাচ্ছে না। এর মধ্যে কোথাও কিছু করতে না পেরে এসএফআই নেত্রী ঐশী ঘোষকে গ্রেপ্তার করতে গিয়েছিল দিল্লিতে পুলিশ, একদম পার্টি অফিসে। সেটা তারা করতে পারেনি, এবং তারপর হাইকোর্টে গিয়ে ওই এফআইআর নাকি বাতিল করা হয়েছে। আমি কনফার্ম করিনি, এরকম পড়লাম বা শুনলাম কোনো একটা জায়গায়। তো অভিজিৎ, নেহা বা সৌরভকে ধরতে এরা সাহস পাচ্ছে না, কিন্তু সফট টার্গেট আছে ঐশীকে ধরার চেষ্টা চলছে। তো মরিয়া বীররা কোথাও কিছু না পেরে যেখানে নরম মাটি পাবেন, যেখানে সফট টার্গেট পাবেন, সেখানে আঁচড় কামড় দেবেন বলেই এরকম একটা আন্দাজ করা যাচ্ছে আমার ধারণা। ওদিকে বিজেপির ভিতরে শুনতে পাচ্ছি যে গোলমাল চলছে, মানে তাদের যে একটা অপ্রতিহত গতিতে তারা এগিয়ে চলছিল সেই জিনিস আর হচ্ছে না। বিজেপির ভিতরের খবর বিশেষজ্ঞ সন্ময় বন্দ্যোপাধ্যায় গত পরশু বলেছেন এনসিপিআই, মানে অদ্ভুত পার্টিটা যারা কোথায় আছে কেউ জানে না, তারা নাকি ভাঙতে চলেছে। অন্তত জনার্দন সাংসদ দিদি আমাদের ভুল হয়ে গেছে এই বলে নাকি ফিরে আসতে চান। তো এটা সত্য মিথ্যা আমি বলতে পারবো না। দুদিন আগেই প্রধানমন্ত্রী এদেরকে আবার খাতির করে নিজের ঠিক পাশেই বসিয়েছিলেন, এমনি করেননি। উপরোধে বা প্রয়োজনে ঢেঁকি অনেককেই গিলতে হয়, ওনাকেও গিলতে হয়েছিল। মুখটা ছবিতে দেখলাম একদম পেঁচার মতো করে আছেন। তো যাই হোক, খবর যেটা তার সত্য মিথ্যা আমি জানি না। যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে যে পাশে বসাবো, মুখ এক দুটো কথা বলবো, মানে সোজা কথাই জুমলা টুমলা করবো আর কি। এই সব জিনিসে চিড়ে আর ভিজছে না।
জাহাজ যে ডুবতে পারে ইঁদুররা কিন্তু টের পেতে শুরু করেছে। তো ইঁদুররা সবার আগে টের পায়, বা পিঁপড়েরা, এদেরকে এর থেকে বেশি সম্মান দিতে পারলাম না, মাফ করবেন। তো ফলে এই ব্যাপারগুলো একসঙ্গে ঘটছে। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, এই সমস্ত জায়গায় জল কদ্দূর গড়ায় সেটা আমাদের দেখতে হবে। একদম মানে অবস্থা বিজেপির পক্ষে ভালো বলে মনে হচ্ছে না। আর পশ্চিমবঙ্গের কথা বললাম না, পশ্চিমবঙ্গেও কিন্তু অন্নপূর্ণার বিক্ষোভ অব্যাহত। তারকেশ্বরে তুমুল বিক্ষোভ চলছিল কদিন ধরেই। প্রশাসন এবং বিশেষ করে ওনাদের যে বিধায়ক, যিনি আগে আবার ছিলেন নাকি সাংবাদিক, তো আজকাল তো সাংবাদিক হলে তারপরে প্রমোশন পেয়ে বিধায়ক হয়ে যাচ্ছে একটা বিশেষ দলের, তো একে নিয়ে বিক্ষোভ ছিল। তো অভিযোগ অজস্র। উনি এই কদিনেই যা খেলা দেখাচ্ছেন ভাবা যায় না। একদম একটা লেটেস্ট খবর দেখলাম, এটারও সত্যি মিথ্যে জানি না, কনফার্ম করে নি, পুণ্যার্থীদের কাছ থেকে নাকি 200 টাকা করে তোলা হচ্ছে। তো ভাবুন একবার কাজ কারবার কি। তো গদি মিডিয়া আমি দেখছি না, আর আপনাদেরও দেখতে যখন বারণ করেছে আমিও দেখবো না, একটুও দেখছি না। ফলে এগুলো কিছু আসছে কিনা বলতে পারবো না, তবে আন্দাজ করতে পারি কিচ্ছু আসছে না। তো ফেসবুকে শুধু একটা বিখ্যাত চ্যানেলের একটা ফিড এলো আমার নিজের ফিডে, যে তৃণমূল নাকি ভাঙতে চলেছে। তো দেখে হাসি পেল। খবর আমি দিলাম একরকম, সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক তিনি বলছেন একরকম, আর বাঁশের চেয়ে কঞ্চি দড়ো ওরা বলছে আরেক রকম। তো দেখে হাসিও পেল। তা হাসি এই জন্য নয় যে তৃণমূল ভাঙতে পারে না, ভাঙতেই পারে, এর আগে যখন ভেঙেছে এর পরেও ভাঙতে পারে, কী হবে আমরা কেউ জানি না। কিন্তু কথাটা হচ্ছে যে এই ছাত্র আন্দোলন একদম নির্দিষ্টভাবে যেটা করেছে সেটা হলো এই যে ডিম মিডিয়া এদের বিশ্বাসযোগ্যতাকে একদম তলানিতে নামিয়ে দিয়েছে। মানে এদের খবর দেখলে আর বিশ্বাস করতে ইচ্ছে করে না। আমি অনেক দিন ধরেই বলছি এই কথাটা, কিন্তু আমাদের আপামর যে ভদ্রলোকেরা আছেন তারা এটা ঠিক বিশ্বাস করে উঠতে পারেননি। তা বিষ যখন ঢুকে যায় মানুষের শরীরের মধ্যে, তখন একটা সময় জীবাণুকেও বিশ্বাস করতে ইচ্ছে করে খানিকটা, তো সেই অবস্থা। তা আসলে যেটা করতে হবে, যেটা আমি দীর্ঘদিন ধরে বলছি, তো গদি মিডিয়া কি উপর থেকে নিচ পর্যন্ত সবই মিথ্যে কথা বলেন? তা নিশ্চয়ই নয়। আজকে আমার জ্বর হয়েছে বললে কি আর মিথ্যে কথা বলবে? কিংবা ধরুন কখনো বললো সূর্য পূর্ব দিকে ওঠে, সে কি আর মিথ্যে কথা হবে? কিন্তু আপনাকে যেটা করতে হবে, আমি যেটা করি, যে গদি মিডিয়া যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে, তখন আমি একটু হাতে চিমটি কেটে নিজেকেই জিজ্ঞাসা করি একদিন কি তাহলে আমি ভুল জানতাম? তারপর যাচাই করে নিই যে না, এই কথাটা অন্তত ঠিকই বলেছে। তো এই যাচাই করার ব্যাপারটা আমাদের করতে হবে। যদি মিডিয়া বললো আর বিশ্বাস করে নিলাম, না দেখাই ভালো, কারণ সব সময় যাচাই করা তো সম্ভব নয়। যদি কানে কিছু আসে, বিষ ঢুকে পড়ছে কি না, এইটা আমাদের চেক করে করে দেখে নিতে হবে, এইটা হলো কথা। তো এই বেসিক যে ব্যাপারটা, প্রশ্ন করুন, প্রশ্ন করতে হবে। যা কানে আপনার ঢেলে দেওয়া হবে, শিশি ঢেলে, কানে যদি গরম শিশে ঢেলে দেওয়া হয় সেটাকেও আপনি ভাববেন আহা অমৃত এলো, এই জিনিসটা করতে পারবেন না। প্রশ্ন করতে হবে। এই ব্যাপারটাই বিষ ঢালতে ঢালতে আমাদের ভদ্রলোকেদের মধ্যে থেকে এক সময় হারিয়ে গিয়েছিল। মানে সেঁকো বিষ যদি আপনি প্রয়োগ করেন, ধীরে ধীরে কাজ করে, তো একটা সময় আপনি বোধ বুদ্ধি হারিয়ে ফেলবেন, তারপর ভাববেন যে আমাকে আমার মঙ্গলের জন্যই বিষ দেওয়া হচ্ছে। তো এইটা আমাদের ভদ্রলোকেরা হারিয়ে ফেলেছিলেন। কী হয়েছিল ব্যাপারটা, ধরুন কীরকম হচ্ছিল, একটা উদাহরণ দিই। এই যে ধরুন আজকে ঐশী ঘোষকে নিয়ে বললাম, তাকে নিয়েও তো গদি মিডিয়া প্রচারের কোনো শেষ নেই বলে আমার ধারণা, আমি দেখছি না, তোরা বলেই থাকে। তো প্রবীর পুরকায়স্থ সিপিএমের একজন ঘনিষ্ঠ লোক বলুন, নেতা বলুন, কি আমি জানি না, তিনি একটা নিউজ পোর্টাল চালাতেন বা প্রতিষ্ঠা করেছিলেন। তো তাকে আর্থিক নানা অনিয়মের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল, এবং তাকে নিয়েও কেচ্চা কেলেঙ্কারির কোনো শেষ ছিল না গদি মিডিয়ায়। না, আমি সেটার বিরুদ্ধে বলেছিলাম, আজকে যেমন ঐশী ঘোষকে নিয়ে বলছি। তো তখন এই ভদ্রলোকেদের বিশেষ কোনো আপত্তি দেখিনি। কিন্তু আমি যখনই আবার ঠিক এই পদ্ধতি প্রয়োগ করে, ধরুন কথার কথা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলতে যাচ্ছি, তখন লোকজন খুব হইচই করতে শুরু করলো। আপনি কি তৃণমূল করেন নাকি? না মশাই, আমি তৃণমূল করি না। কথাটা খুব বেসিক। আপনি একটা বেসিক জিনিস দেখুন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যা চলছে, মানে কবে থেকে যে একটা তদন্ত নামক জিনিস চলছে, সে আমি মনে রাখতে পারিনি, শরণাতীত কাল থেকে, 5 বছর হতে পারে, 7 বছর হতে পারে, কে জানে বাবা কবে থেকে চলছে। খালি একটা জিনিস বলতে পারি, যে ওই তদন্ত করতে গিয়ে নির্ঘাত যারা তদন্তকারী তাদের কেউ কেউ এখনও অবসর নিয়ে ফেলেছেন, কারো কারো ছেলে মেয়ে বড় হয়ে হয়তো চলে গেল, আপনার কলেজে চলে গেছে, কেউ কেউ অন্য ডিপার্টমেন্টে চলে গেছেন, তবুও কিন্তু তদন্ত চলেই যাচ্ছে। তো এই যে ছেলেমেয়েরা তদন্তে কলেজে চলে গেছে, তারা কি করে মুখ দেখায় আমি জানি না। মানে বাবা বা মাকে কি প্রশ্ন করে যে এখনও কি করছো এখনও? তিনি এখনও বলেন, ছোটোবেলাতেও বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তদন্ত করছি, এখনও বলছেন তাই করছি।
তো এইটা একটা উপহাস পরিহাস, একটা অদ্ভুত প্রহসনের জায়গায় পৌঁছে গেছে। তদন্ত চলেই যাচ্ছে এবং একটা থেকে চার্জ আরেকটায় চলে আসছে। এবং সব শেষে যে চার্জটা শুনলাম, তখন আমি গদিমি দিয়ে একটু দেখতাম, সব শেষে যে চার্জটা শুনলাম সেটা নাকি উনি হিংসাত্মক কথা বলেছেন কি না ডিজে বাজাবো। তো শুনে খুব হাসিও পেলো। তো আমাদের শাসক দলের নেতা মন্ত্রীরা যে কি বলে গেছেন তার তো কোনো ইয়ত্তা নেই। কে বলেছেন উল্টো করে ঝোলাবো, কেউ একদম সাম্প্রতিককালে বললেন ডিম বুদ্ধিজীবীদের মাথায় ভাঙুন ইত্যাদি প্রভৃতি, বাদ দিন। তো কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে এটার তদন্ত নামক একটা প্রহসন চলছে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। কথাটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করেছেন, হতেই পারে, আমি জানি না, হয়ে থাকতে পারে। এবার প্রবীর পুরকায়স্থ তিনিও আর্থিক অনিয়ম করেছেন কিনা আমি জানি না, আমি কারোরই তো হাঁড়ির খবর রাখি না। বা কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়া এরা কি করেছেন আমি জানি না। কিন্তু একটা জিনিস জানি, যে এই যে এদের বিরুদ্ধে যে জিনিসটা চলছে তদন্তের নাম নিয়ে, এটা আর যাই হোক তদন্ত হচ্ছে না। এটা ভারতবর্ষের কেন্দ্রীয় এজেন্সিগুলো একদম পরিষ্কার করে দিয়েছে। এবং গদি মিডিয়া যেগুলো প্রচার করে চলেছে অমুক চোর তমুক চোর, অমুক আবগারি, তমুক আর্থিক অনিয়মে জড়িত, এইগুলোর সঙ্গে তদন্ত সত্য এর কোনো সম্পর্ক নেই। এইটা হলো পরিষ্কার কথা। তো জেনজি বলুন, যুব বলুন, এরা কিন্তু এই বেসিক প্রশ্নটার দিকে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে। এদের যদি বলতে যান যে গদি মিডিয়া কিন্তু ঐশী ঘোষকে নিয়ে মিথ্যে কথা বলেছে, গদি মিডিয়া কিন্তু অমুক প্রবীর পুরকায়স্থকে নিয়ে মিথ্যে কথা বলেছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে একদম সত্যি কথা বলেছে। আর কেজরিওয়াল উনি তো বি টিম, ওনাকে নিয়ে বোধহয় সত্যি কথা বলেও থাকতে পারে। তো এইটা বেসিক ব্যাপার না। গদি মিডিয়া যদি জালি করে, ডিম মিডিয়া যদি মিথ্যে কথা বলে চলে, তাদের কোনো কথাই বিশ্বাস করা যায় না, এটাও করা যায় না। এবার তার মানে এই নয় যে বাকি সবাই খুব নির্দোষ। তৃণমূল চুরি জামারি করেছে, তৃণমূল তোলাবাজি করেছে, কে চোর কে নন আমি জানি না। কিন্তু যেটা বারবার বলছি, বেসিক ব্যাপারটা হচ্ছে গদি মিডিয়া বললেই কথাটা বিশ্বাস করবেন না। কানে ওরা বিষ ঢালে, কানে যে বিষ ঢেলে চলেছে এইটাকে রেকগনাইজ করুন। এইটা কিন্তু খুব পরিষ্কার করে একদম এই নতুন ছাত্র আন্দোলন এটা করে দেখিয়ে দিয়েছে। এদের মুখের ভাষা ভালো না, অনেকেই বলছেন, ঠিকই বলছেন, মুখের ভাষা ভালো না, এরা অনেক গালাগালি দিয়ে চলেছে, কিন্তু কাদের সঙ্গে এরা লড়ছে সেটা একবার ভেবে দেখুন। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতাকে, এখনও যিনি সারা ভারতের বিরোধী দলনেতা, তার উদ্দেশ্যে বলতে গিয়ে একদম টিভির সামনে একটা 2 অক্ষরের শব্দ প্রয়োগ করেছিলেন এই কদিন আগে, যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন। তো একজনকে দেখি টিভিতে প্রায় আসেন, তার নাম সজল ঘোষ। তিনি এইগুলো নিয়ে একটা আলাদা অনুষ্ঠান করতে হবে, পরে একদিন করব। তো তিনি কার প্রসঙ্গে একটা বলতে গিয়ে বললেন, মাথার চুলটা দেখিয়ে বললেন হিন্দিতে এইটা। মানে এই হচ্ছে এদের ভাষা। এবং শুধু ভাষা নয়, এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে, খুব শালীনভাবে প্রতিবাদ করলেও লোকজনকে টপাটপ জেলে ভরে দিচ্ছেন। কুশপুত্তলিকা জ্বালানো খুব সাধারণ একটা ব্যাপার, বলছেন প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালানো যাবে না, মানে জেলে পুরে দিল। কেউ শুভেন্দু অধিকারীর একটা সমালোচনা করছে, জেলে পুরে দিল, খুব শালীন সমালোচনা। এবং সর্বশেষ দেখলাম যে কঙ্গনা রানাউতের কুশপুত্তলিকা জ্বালাবে বলে কংগ্রেস নিয়ে এসেছিল কোনো একটা জায়গায়, বিহার বা উত্তরপ্রদেশে। তো সেখানে পুলিশ কুশপুত্তলিকাটা নিয়ে দৌড়াচ্ছে, কেড়ে নিয়ে, জ্বালানো যাবে না। তো বিহারের কথা আগেই বললাম, 600 জনকে এখনো জেলে ভরে রেখে দিয়েছে। তো এই যাদের ভাষা এবং যাদের এই ভাষা সন্ত্রাসকে শালীনভাবে প্রতিরোধ করতে গেলে এরা জেলে পুরে দেয়, তাদের বিরুদ্ধে যদি কেউ অশালীন ভাষা প্রয়োগ করে, আমি তাদের দোষ দিতে পারছি না, করছে, ভালো কাজ করছে না করলেই ভালো হতো। কিন্তু তারা যে দুষ্ট আর ওরা খুব ভালো, আমি এই কথাটা বলতে পারছি না, খুব সোজা কথা। এবং তার সঙ্গে এরা যেটা ভালো কাজ করছে, যে গদি মিডিয়ার একদম ঘেঁটি ধরে নেড়ে দিয়েছে, যেটাকে একদিন সত্য, পরম সত্য হিসেবে প্রচার করা হচ্ছিল, আমাদের ভদ্রলোকেরা গিলছিলেন, সেটা যে আসলে বিষ কানে ঢালা হচ্ছিল, এইটা এরা বুঝিয়ে দিয়েছে। ফলে ওরা যাই বলুক, যাচাই করে নেবেন, ওরা যাই বলুক মেনে নেবেন না, এই হলো সত্যি কথা। তো এইটা মাথায় রাখুন। অবস্থা কিন্তু আশাবাঞ্জক। আপনারা যারা শুনছেন দেখছেন, আপনারা যারা ভদ্রলোক আছেন, তারা যদি এই গদি মিডিয়াকে বর্জন করেন, ওদের প্রচার যন্ত্রকে বর্জন করেন, এবং এই খবরাখবরগুলো রাখতে শুরু করেন একটু করে, তাহলে কিন্তু আশাব্যঞ্জক ব্যাপার স্যাপার, নিয়ে কোনো সন্দেহ নেই। তো গদি মিডিয়া দেখবেন, একদিন আমরা যেখান থেকে খবর পাচ্ছিলাম, সারা ভারতের খবর দিচ্ছিল না, তো সেই জায়গাটাকে একদম ঘেরি ধরে নেড়ে দেওয়া হয়েছে।
কোথায় কি হচ্ছে সেই খবর এখন আসছে, পুরোটা একদম খুব স্ট্রাকচার্ড, বিধিবদ্ধভাবে আসছে তা না, এখনও আসছে না, কিন্তু খবরগুলো এখন এসে পৌঁছচ্ছে আমাদের কাছে। তো এটা বিভিন্ন রকম চ্যানেল আছে যারা এই খবরগুলো দেখাচ্ছে, আমিও দেখি, আপনারাও নিশ্চয়ই দেখেন। একটা তালিকা আমি বানাবো, আর খবরগুলো স্ট্রাকচার্ড হিসেবে যে দেওয়ার জন্য কিছু একটা করা দরকার। দেখা যাক গুরুচন্ডালী থেকে যদি করা যায়। তো চ্যানেলটা আমাদের দেখতে থাকুন, যদি কিছু করে নিশ্চয়ই আপনাদের জানাবো। যারা সাবস্ক্রাইব করেননি করে রাখুন এবং রোজ এসে দেখবেন, ফিডে সবসময় পাওয়া যায় না। যদি আমাদের দিক থেকে আমরা একটা খবরের চ্যানেল বা এই চ্যানেলটাকে বাড়িয়ে কিছু করার কথা ভাবি, নিশ্চয়ই জানাবো, সাহায্য চাইবো, অতি অবশ্যই সঙ্গে থাকবেন। আপনারা যেরকম একদিন সঙ্গে আছেন, এবং শুধু নিজে শুনবেন না, অন্যদেরও শোনাবেন। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।